আবার সরি, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। আপনি ডাকতে পারতেন। রুদ্র কিছুক্ষণ ভ্রুকুসকে এলুর দিকে তাকিয়ে বলল, তুমি কি ঘুমের মাঝে ফুটবল খেলো নাকি সাইকেল চালাও? হ্যাঁ। মানে ইলমি, আই ক্যান বিলিভ দিস। একজন মানুষ ঘুমের মাঝে কত ছটফট করতে পারে। সারাদিন যে পাগলামি করো ঘুমের মাঝে সেগুলোই ফের রিপিট করো। ও মাই গড। ইলুর চোখ দুটো ছোট ছোট করে বলল, মানলাম আমি ওই একটু চোর দৌড়াই, তাই বলে এভাবে অপমান করা ঠিক না। ইলমের কথা শুনে রুদ্র চোখ বড় বড় করে বলল। কি কি করো? ইলু ভাবলেশহীনভাবে বলল। চোর দৌড়াই। ইলুর কথা শুনে রুদ্র কিছুক্ষণ বোকার মতো ইলুর দিকে তাকিয়ে থেকেই হুট করে শরীর কাঁপিয়ে হেসে উঠল। বেচারা হাসতে হাসতে চোখ থেকে পানি বের হয়ে গেছে। ইলু এক নজর রুদ্রের দিকে তাকিয়ে অন্যদিকে তাকালো। মনে মনে ভাবতে লাগলো, সে কি এমন হাস্যকর কথা বলেছে যে এভাবে ভ্যাবলার মতো হাসতে হবে? আজব তো। এই, আপনি এভাবে হাসছেন কেন আজব? আমি কি কোনো হাসার কথা বলেছি? রুদ্র কোনোভাবে তার হাসিটা থামিয়ে বলল। হুম, একদম না। তুমি কেন হাসির কথা বলবে? আমি তো এমনি হাসছি। চলো বাসায় যাবে, অনেকটা সময় হয়ে গেছে। রুদ্র কথাটা বলতে দেরি হয়েছে, ইলুর উঠে যেতে দেরি হয়নি। ইলু ডানে বামে না দেখেই সোজা গাড়ির দিকে হাঁটতে লাগলো। রুদ্র বেচারা তার পিছনে পিছনে গেল। বড্ড বেশি পেকে গেছো মেয়ে তুমি। তালুকদার বাড়িতে ঢুকতে ঢুকতে কথাটা বলল তাহরিম তালুকদার। আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকালাম। সারাটা রাস্তা ঝগড়া করতে করতে এসেছে, এখন আবার বাসায় এসেও খোঁচাচ্ছে। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আমাকে কোন অ্যাঙ্গেলে ফল মনে হয় আপনার যে পেকে যাব? উনি খানিকটা থতমত খেয়ে গেলেন, পরক্ষণে নিজেকে সামলে বললেন, আমি ফলের কথা বলিনি, কথার কথা বলেছি। কথা বলার আগে সাবধানে বলবেন, বুঝে শুনে বলবেন। কথাটা বলে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই আমার পা দুটো থমকে যায়। ভ্রুকুচকে দাঁড়িয়ে পড়লাম। আমার পেছন পেছন মন্ত্রী সাহেব মোবাইল দেখতে দেখতে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লে কেন? উম, আমার থেকে কোনো রূপ উত্তর না পেয়ে আমার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। উনি কাউকে সোফায় বসে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে গিয়ে একজন বৃদ্ধ মহিলাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কেমন আছো সুইট হার্ট? মহিলাটি পান চিবোতে চিবোতে বলল, ভালো আর থাকতে দিলে কই মন্ত্রী মশাই, বউকে পেয়ে আমাকে ভুলেই গেলে তুমি। মহিলার কথা কানে যেতেই তাহরিম মুচকি হেসে ওনার পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। কি যে বলো না জান, তোমাকে আমি ভুলতে পারি নাকি? তুমি তো আমার প্রথম ভালোবাসা, তোমাকে ভোলা তো অসম্ভব। সেই আর কি, পাম মারার জন্য তো তুমি ওস্তাদ। তো আমার সতীন কোথায়, তাকে দেখছি না যে। বুড়ি মহিলার কথায় উনি আমাকে ইশারা করে ডাকতেই আমি বাধ্য মেয়ের মতো ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। বুড়ি মহিলা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গলাটা ঝেড়ে বলল, তাও তোমার বউ তো দেখি একেবারেই বাচ্চা, শেষমেশ কিনা বাচ্চা বউ বিয়ে করলে। আমি চোখ বড় বড় করে একবার মহিলার দিকে একবার আমার দিকে তাকালাম। আমাকে কোন অ্যাঙ্গেলে ওনার বাচ্চা মনে হচ্ছে বুঝতেই পারছি না। আর ওনার সম্পর্ক তাহরিমের সাথে কেমন সেটাও বুঝতে পারছি না। সম্পর্কে উনি আমার কি হয়? দাদিমা, তোমার কাছে আমার বউকে বাচ্চা মনে হচ্ছে? আমি চোখ ছোট ছোট করে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম। বুড়ি মহিলা ওনার দাদিমা আগে বলে কি হতো, খচ্চর পোলা। না জানি দাদিমা আমাকে কি মনে করছে। প্রথম দেখায় না দাদিমাকে সালাম দিলাম না কুশলাদি বিনিময় করলাম, বোবার মতো দাঁড়িয়েই রইলাম। আমি মুচকি হেসে দাদিমাকে বললাম, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো। দাদিমা আমার নাম হচ্ছে মিফতাহুল পূর্ণাম, আমি একজন সাংবাদিক, বাচ্চা নই আমি। উনি গম্ভীর কণ্ঠে বললেন, বুড়ির বউ কি এই বাচ্চাদের কাপড় পরে রাখে নাকি? তোমার শাশুড়ি তোমাকে শাড়ি দেয়নি? আমি এক পলক নিজের দিকে তাকিয়ে বললাম, না দাদিমা, মা তো আমাকে শাড়ি দিয়েছে, আমি পরতে পারি না তো তাই। ঠিক আছে ঠিক আছে, আর অজুহাত দিতে হবে না। বাইরে থেকে এসেছো, বিশ্রাম নাও, পরে কথা হবে। আমি আর কিছু না বলে দোতলায় চলে এলাম। আমার পিছু পিছু মন্ত্রী সাহেব রুমে এসে আমি চোখ ছোট ছোট করে তাহরিম তালুকদারের দিকে তাকিয়ে বুকের উপর হাত গুজে দাঁড়িয়ে রইলাম। আপনার দাদিমা আসবে আপনি আমায় বললেননি কেন? আর আমি কি আপনার দাদিমাকে চিনি? উনি নির্লিপ্ত ভঙ্গিতে বিছানার উপর বসে বলল, সেটা তোমার দায়িত্ব। বাসা তোমার, সংসার তোমার,
এখানে কে আসবে না আসবে সেটা দেখার দায়িত্বও তোমার। আমি কেন বলবো? ওনার কথা শুনে আমার মেজাজ বিগড়ে গেল। এটা কেমন কথা? ফালতু যুক্তি আর ফালতু যুক্তি হবেই বা না কেন? এত মানুষের ফালতু যুক্তি, কোন পাগলে যে ওনাকে ভোট দিয়ে মন্ত্রী বানাইছে আল্লাহ জানে। উনি বেশ খানিকক্ষণ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিছু বলবে? আপনি কি? আমি কি? আমি আর কোনো কথা বাড়ালাম না। ফোঁস-ফোঁস করতে করতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে চলে এলাম। রাগের মাথায় একবার ফিরেও দেখলাম না। উনি ভ্রু কুঁচকে আমার কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন। করুক, তাতে আমার কি? হুম। বিকেলের দিকে আজ মনটা বেশ ভালো না। কেন ভালো না ঠিক বুঝতেও পারছি না। মানে মন খারাপের কোনো কারণই খুঁজে পাচ্ছি না। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি। বেশ কালো করেছে আকাশটা। মেঘের ঘর্ষণের আওয়াজ দূর আকাশের থেকে শোনা যাচ্ছে হয়তো কিছুক্ষণের মাঝেই। ঝুম বৃষ্টিতে ভিজবে মাটি, সেটারই অপেক্ষা করছি। শাড়ির আঁচলটা ছেড়ে দেয়া। দুপুরে মূলত দাদিমার কথায় শাড়ি পরেছি, গাঢ় নীল রঙের শাড়ি। নীলা আমাকে কেমন লাগে আমি ঠিক জানি না। আসলে শ্যাম রঙের মেয়ে তো আমি। কোন রঙে যেমন খাপ খাওয়াতে চায় না আমাকে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কেউ পেছনে থেকে এসে জড়িয়ে ধরলো। আমি বেশ চমকে উঠলাম। কি ব্যাপার, মন খারাপ? না, তাহলে একা দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না। উনি আমাকে ছেড়ে দাঁড়িয়ে আমার হাত টেনে ধরে বলল, চলো। কোথায়? উনি আমাকে টেনে নিচে নিয়ে যেতে যেতে বললেন। আরে চলোই না, আজকে রিক্সা দিয়ে ঘুরবো। আমি ভ্রু কুঁচকে বললাম, এখন বৃষ্টি হবে, বাইরে যাওয়াটা ঠিক হবে না মন্ত্রী সাহেব। উনি আমাকে টেনে রাস্তায় এনে দাঁড় করিয়ে বললেন। বৃষ্টি হবে বলেই তো বাইরে আনলাম তোমাকে। বৃষ্টির মাঝেই রিক্সা দিয়ে ঘুরবো। আমি সামনে তাকিয়ে দেখি একটা রিক্সা দাঁড় করানো। বুঝলাম উনি সব প্রস্তুতি নিয়েই এসেছেন। অগত্যা আমাকে রিক্সায় উঠে বসতে হলো। উনিও বসলেন আমার পাশে। রিক্সা খুব কিছু দূর সামনে এগোতেই ছন্দময়ী বৃষ্টিতে ভিজে উঠলো চারপাশ। আমি রিক্সার হুড তুললাম। সামনে থেকে বৃষ্টির ঝাপটা এসে চোখে মুখে পড়ছে। অনুভূতি ভিন্ন রকম। আমি মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকাতেই দেখি উনি এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন। আমি মুখে হাসি বিদ্যমান রেখে ওনার দিকে আরেকটু চেপে বললাম, মন্ত্রী সাহেব, হুম? আপনি নাকি খুব ভালো গান করেন। উনি ভ্রু কুঁচকে বলল, কে বললো তোমাকে? জানি আমি। উনি হেসে মাথা চুলকে বললেন, ওই আর কি, একটু একটু। তেমন ভালো পারি না। বেশি ভালো লাগবে না, একটু একটু হলেই হবে। উনি বাঁকা হাসলো। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। ওনার বাঁকা হাসার মানে না বুঝলাম না। উনি আমার দিকে তাকিয়ে গাইতে শুরু করলেন। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুট্টোলা এক রিক্সায়, আমি নীল ছাতা হাতে দাঁড়িয়ে, তুমি দেখলে না। রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড় সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। তোমার পিছু ছাড়বো না। কোনো কাক ডাকা এক সকালে, তুমি বারান্দায় এসে দাঁড়ালে, আমি ছিদ্র খুঁজছি দেয়ালে, তোমায় দেখবো বলে। তুমি অদ্ভুত এক খেয়ালে, গাঢ় লাল টিপ দেখি কপালে, হঠাৎ আমার দিকে তাকালে, আজ আমি ভয় পেলাম না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড় সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। বেশ ভালো গান তো আপনি, বাট বর্তমানের সাথে পুরোটা মেলেনি গানটা।
কেন কেন? ওই যে আপনি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, আমি দেখলাম না? আরে ওইটা তো প্রেমিকার জন্য গাওয়া, কিন্তু আমার তো বউ আছে, তাই একটু ডিফারেন্ট তো থাকবেই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমাকে ভালোবাসেন মন্ত্রী সাহেব? আমার কথাটা কর্ণগোচর হতে উনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হয়তো এই মুহূর্তে আমার কাছ থেকে এমন প্রশ্ন আশা করেননি। আমি সামনে তাকিয়ে আছি, উনি আমার দিকে আরো চেপে বসে পেছন থেকে জড়িয়ে ধরলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি বউজান। আমার ভয় হয় মন্ত্রী সাহেব, ভীষণ ভয় হয় আমার। কথাটা বলতে বলতেই আমার চোখ ছলছল করে উঠল। বৃষ্টির ঝাপটায় হয়তো চোখের পানিগুলো দৃশ্যমান হয়নি, তবে তবুও যেন মন্ত্রী সাহেব বুঝতে পারলেন আমার মন খারাপের আভাস। আমার মাথাটা আলতো হাতে চেপে ধরলেন, ঠিক তার বুকের মাঝে, পারলে হয়তো ভেতরেই ঢুকিয়ে রাখতেন। আমি নড়চড় করলাম না, আর না কোনো কথা বললাম। ঘাপটি মেরে রইলাম তার বুকের মাঝে। খানিক বাদে মন্ত্রী সাহেব চোখ ঘুরিয়ে আমার দিকে তাকালেন। আমি চোখ বন্ধ করে আছি। শোনো মেয়ে, আমি তাহরিম তালুকদার বেঁচে থাকতে তোমার শরীর আমি ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা স্পর্শ করার সাহস করবে না। তুমি আমার, মানে একান্তই আমার, যার বিন্দু পরিমাণও আমি কারোর সাথে শেয়ার করব না। মন্ত্রী সাহেব, বেশি বেশি সব কিছুই বিষ। বেশি অবহেলা করলে যেমন মানুষটাকে ধরে রাখা যায় না, তেমনি বেশি ভালোবাসলে মানুষটার নিজের থাকে না। জানেন মন্ত্রী সাহেব, আমার ভালোবাসাতে ভীষণ ভয় হয়। আমি যে অপয়া মেয়ে, যাকে ভালোবাসি তারই ক্ষতি হয়, চলে যায় আমার থেকে বহু দূর। ছোটবেলা থেকে একাই বড় হয়েছি আমি, একা থাকতে শিখেছি। জানেন, কখনো হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ আসেনি ধরে উঠাবে বলে, বসে বসে সেভাবেই কেঁদে কেটে উঠে দাঁড়াতাম। এতিমদের কেউ ভালোবাসতে চায় না মন্ত্রী সাহেব। বলতে বলতেই হুড় হুড় করে কাঁদতে লাগলাম। মন্ত্রী সাহেবও কিছু বললেন না আমাকে, আরো শক্ত করে চেপে ধরে আমাকে আমার মতো কাঁদতে দিলেন। আমার কান্না কিছুটা কমে আসতে উনি আমার দিকে তাকিয়ে বলল, তোমার অতীত হয়তো আমি মুছে দিতে পারবো না, এই ক্ষমতা খোদা আমায় দেয়নি। তেমন কোনো ক্ষমতা থাকলে আমি সবার আগে তোমার অতীতটাই মুছে দিতাম, কিন্তু এটা সম্ভব না। তবে তবে আই প্রমিস ইউ, জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি আমাকে তোমার সঙ্গী হিসেবে পাবে। বর্তমান দিয়ে তোমার অতীত ভুলিয়ে রাখার চেষ্টা করব। আমি কিছু বললাম না। উনি আমার দিকে ঝুঁকে ওনার ঠোঁট আমার কপালে স্পর্শ করে বলল, বউজান, হুম। এবার একটু হাসো না। আমি চোখ উঁচিয়ে তার দিকে তাকালাম। ওনার করুণ চাহনি আমার দৃষ্টিগোচর হলো। আমি ঠোঁট এলিয়ে হাসলাম, যা দেখে ওনার ঠোঁটও প্রসারিত হলো। উনি আলতো হাতে আমার নাক টেনে বলল, এইভাবেই সবসময় হাসবে, বুঝলে টুনটুনি? টুনটুনি? আমি কি ছোট বাচ্চা যে টুনটুনি রাখছেন? হুম, তুমি তো বাচ্চা নও, তুমি তো আমার বাচ্চার মা হবা বউজান। বলেই আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। আমরা দুজনই ভিজে জবুথবু অবস্থা। প্রায় 1 ঘন্টা যাবৎ ভিজছি, এখন বেশ শীত শীত করছে। উনি আমাকে রিক্সা থেকে নিয়ে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন বুঝতে পারছি না। রিক্সা একটা আধা পাকা রাস্তা দিয়ে চলছে। চারপাশে তাকিয়ে দেখি বেশ গাছপালা আছে। হঠাৎ একটা ফার্ম হাউসের সামনে এসে রিক্সাটা থেমে যায়। আমি অবাক হয়ে তাকালাম ফার্ম হাউসটার দিকে। উনি রিক্সা থেকে নেমে আমাকে হাত ধরে নামালেন। আমি ফার্ম হাউসটা দেখছি, বিশাল বড় ফার্ম হাউস। উনি আমার হাত ধরে গেটের সামনে দাঁড় করালেন। আমার নজর গেল গেটের পাশে বড় বড় অক্ষরে ফার্ম হাউস নামটার দিকে, তালুকদার কটেজ। আমি অবাক হয়ে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম। আমার দৃষ্টি লক্ষ্য করে উনি বললেন, এটা আমার দাদাজানের ফার্ম হাউস, উনি এখানেই বেশি সময় ব্যয় করতেন। উনি মারা যাওয়ার পর আমাদের সচরাচর এখানে আসা হয় না। বলে উনি আমাকে টেনে ভেতরে নিয়ে গেলেন। অবশ্য ফোঁটা ফোঁটা বৃষ্টি তখনও পড়ছিল, তবে আকাশটা বেশ কালো, হয়তো আবারও বৃষ্টি নামবে। উনি আমাকে নিয়ে ভেতরে ঢুকতেই একজন লোক ছাতা হাতে দৌড়ে এলেন। এ কি গো বাবা, ভিজা গেছো গাদে, আমারে ডাক দিতা, আমি ছাতা লইয়া আইতাম। উনি চাচার দিকে তাকিয়ে বলল, না না চাচা, সমস্যা নেই, আমি আর পূর্ণা ইচ্ছে করেই ভিজেছি, তুমি এত ব্যস্ত হইও না। ওনার কথা শুনে চাচা আমার দিকে তাকালো। এ কি গো বাবা, ও বুঝি আমাগো বউমণি? মাশাল্লাহ মাশাল্লাহ, চান্দের লাহন বউ পাইছো বাবা। তাই তুমি ভিজছো ভিজছো, বউমণিরে কেন ভিজাইছো? ঠান্ডা লাগবো তো, তাড়াতাড়ি আহো, ভিতরে আহো। বলেই চাচা আমাদের টেনে নিয়ে ভেতরে গেলেন। উনি একটা রুমে গিয়ে কিছু শপিং ব্যাগ এনে আমার হাতে দিয়ে বললেন, না, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, নয়তো ঠান্ডা লাগবে। আমি নাক টানতে টানতে বললাম, ঠান্ডা লাগবে না, অলরেডি লেগে গেছে, আর সব দোষ আপনার, আপনার জন্যই ঠান্ডাটা লেগেছে। উনি আমার দিকে খানিকটা এগিয়ে এসে কানের কাছে ফিস ফিস করে বললেন, ওকে, সমস্যা নেই ঠান্ডা লাগলে, রাতে সব
হট করে দিব জান। বলেই প্যাকেটগুলো আমার হাতে গুজে দিয়ে নিজে চলে গেলেন চেঞ্জ করতে। আমি প্যাকেটগুলো হাতে নিয়ে ভ্যাবলার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে কথাগুলো বোঝার চেষ্টা করলাম। কথাগুলো বুঝতে পেরে একটা বড়সড় ঢোক গিলে বিড়বিড় করে বললাম, কি বলে গেল এটা? অসভ্য, ছি। আমি দ্রুত অন্য রুমে ঢুকে গেলাম। প্যাকেট খুলে দেখি একটা সাদা রঙের ফিনফিনে পাতলা শাড়ি আর সাদা ব্লাউজ আর সব জুয়েলারি। আমি ভ্রুকুচকে তাকিয়ে রইলাম শাড়িটার দিকে। এটা ঠিক কোন আঁচল বুঝতে পারছি না, সব দিক দিয়ে একই রকম। সারা রুম খুঁজেও অন্য কিছু পেলাম না পরার জন্য। অগত্যই গোসল শেষ করে এই বদমার্কা শাড়ি পরতে হলো আমার। বদমার্কা এই জন্য যে যত কিছুই করি না কেন এত পাতলা শাড়ি ঠিক সব দিক দিয়ে সামাল দেওয়া যাবে না। তবে একটা সাদা রঙের ব্লেজার আছে, সেটাই গায়ে জড়ালাম। আমি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালাম। খারাপ লাগছে না, আবার সেই ভালোও লাগছে না। ঠিক তখনই বাইরে থেকে চাচা ডেকে বললেন, বৌমণি, তোমাদের খাবারটা টেবিলে দিলাম। আমি বাড়িতে চলে যাই, বাড়িতে বউ একলা আছে। বলেই চাচা গেলেন। আমি দরজা খুলে বের হয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চলল। খুব বেশি তাড়াতাড়ি এটাও না, তবে এত বেশি সময় চলে গেল টেরই পেলাম না। আশেপাশে তাকিয়েও মন্ত্রী মশাইয়ের কোনো পাত্তা পেলাম না, একদম লাপাত্তা। কি আর করার, আবার রুমে গিয়ে ঠাস করে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারলাম না। হঠাৎ একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আশেপাশে তাকিয়ে এখনো মন্ত্রী সাহেবের কোনো পাত্তা নেই। এবার বেশ অবাক লাগলো, হলোটা কি এই মন্ত্রীর। আমি ধীরে ধীরে বাইরে এলাম। বেশ খিদেও পেয়েছে। বাইরে এসে প্রথমেই নজর এলো দেয়াল ঘড়ির দিকে। তাকিয়ে দেখি 11টা বেজে 25 মিনিট। আমি অবাক হয়ে আশেপাশে তাকালাম। হঠাৎই সব লাইট অফ হয়ে গেল। চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, যেন সব আঁধারে ডুবে গেছে। সব নিকষ কালো অন্ধকার। আমার অন্তরাত্মা হুট করেই কেঁপে উঠল। মনে হতে লাগলো খারাপ কিছু হবে না তো। মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব কোথায় আপনি? মন্ত্রী সাহেব না, কারো কোনো শব্দই পাচ্ছি না। ভীষণ গরম লাগার কারণে গায়ের সাদা কোটটা খুলে রাখলাম। অন্ধকারে হেঁটে চলছি পুরো ঘর। হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলাম। মনের মধ্যে ধীরে ধীরে যত বাজে চিন্তা এসে ভর করতে লাগলো, স্পর্শগুলো যেন আরো গাঢ় থেকে গাঢ় হতে লাগলো। নাকে এসে লাগলো অতীব পরিচিত ঘ্রাণ। গন্ধটা চিনতে আমার বিন্দু মাত্র সমস্যা হলো না, কারণ এই ঘ্রাণ মন্ত্রী সাহেবের ছাড়া আর কারো নয়। স্পর্শগুলো যেন হাত ছেড়ে পেটে এসে থামলো। পেটের মাঝে আলতো হাতে স্লাইড করার জন্য আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠলো। অসম্ভব রকম কাঁপতে লাগলাম আমি। সমস্ত শরীরের শক্তি যেন ধীরে ধীরে কমে আসছে। আমার পেছনেই কারো অস্তিত্ব টের পাচ্ছি আমি। আমি খানিকটা পিছিয়ে যেতেই আমার পিঠ গিয়ে ঠেকলো ওনার বুকে। ওনার উষ্ণ নিঃশ্বাস আমার গলা ঘাড়ে আছড়ে পড়ছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, "ম- মন্ত্রী মন্ত্রী সাহেব, কি কি করছেনটা কি?" উনি আমার কথার কোনো রূপ উত্তর না করে এক হাতে ঘাড়ের চুলগুলো সরিয়ে গাঢ়ভাবে কিস করতেই আমার সমস্ত সত্তা কেঁপে উঠল। বুঝতে পারছি না কি অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার মাঝে। আমি আর ভর সামলাতে না পেরে নিজের শরীর পেছনে হেলিয়ে দিলাম, যা বুঝতে পেরে মন্ত্রী সাহেব পাজাগুলো তুলে নিলেন। বউজান। ওনার নেশাক্ত কণ্ঠে কেঁপে উঠলাম আমি। ওনার বুকে মাথা রেখে ধীরে ধীরে উত্তর দিলাম, হুম। আজকের রাতটা শুধু আমার নামে করে দেবে কি বউজান? ভীষণ নেশাক্ত কণ্ঠে কথাটা বললেন উনি। আমার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল যেমন। কেঁপে কেঁপে উঠলাম ক্ষণে ক্ষণে। আমার নীরবতা যেন সম্মতির লক্ষণ ভেবে নিয়ে মুচকি হেসে এগিয়ে গেলেন রুমের দিকে। সকালের সূর্যের তীক্ষ্ণ রশ্মি চোখে মুখে আছড়ে পড়তেই পিট পিট করে চোখ খুলে তাকালাম। চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখি মন্ত্রী সাহেব আছোয়া হয়ে এক মনে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। প্রথমত আমি খানিকটা ভয়ই পেয়ে গেলাম। ভয় পাওয়ার নির্দিষ্ট কারণও আছে। সকাল সকাল ঘুম থেকে জেগেই যদি কেউ দেখে কেউ তার দিকে এইভাবে ভূতের মতো তাকিয়ে আছে, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক নয় কি? আমি ওনার দিকে তাকালাম। কাল রাতের কথা মনে পড়তেই আমার মাঝে জেগে ধরলো এক ঝাঁক লজ্জা আর অস্বস্তি। আমার অবস্থা বুঝতে পেরে উনি ঠোঁট কামড়ে হেসে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, বউজান, তুমি কি লজ্জা পাচ্ছ? গাল দুটো কেমন ধীরে ধীরে স্ট্রবেরি হয়ে যাচ্ছে। বলেই সরে এসে আমার দিকে তাকিয়ে আবারও হাসলেন। আমার লজ্জা আর অস্বস্তির পরিমাণটা যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে মনে হলো গায়ে বেডশিট ছাড়া আর কিছুই নেই। আর বেডশিট মন্ত্রী সাহেব পেছনের দিকে টেনে ধরে আছে। আমি রাগের দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই সুন্দর মতো বেডশিটটা ছেড়ে দিলেন। আমি সোজা ওয়াশরুমে চলে আসলাম। বেসিনের আয়নার সামনে দাঁড়াতেই আমার চক্ষু চড়ক গাছ। গলায় বেশ অনেক জায়গায় কালো হয়ে ফুলে গেছে। এবার আমার ভীষণ কান্না পাচ্ছে। কাঁদো কাঁদো দৃষ্টিতে নিজেকে একবার পর্যবেক্ষণ করে নিলাম।
মন্ত্রীর বাচ্চা মন্ত্রী, খচ্চর কোথাকার। আমার শরীরটা যেন বার্গার পেয়েছিল। কেমনে কামড়াইছে? আমি এখন বাইরে যাবো কেমনে?